আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। গত এক শতাব্দী ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রভাব প্রতিপত্তি সারা বিশ্বব্যাপী বজায় রাখার জন্য সবচেয়ে বেশি যে পদ্ধতিটি ব্যবহার করেছে সেটি হচ্ছে রেজিম চেঞ্জ। আর এই রেজিম চেঞ্জ নিয়ে মার্কিন অনেক গবেষক অনেক বই লিখেছেন, যাদের মধ্যে মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী আলেকজান্ডার ডাউন্স তার ক্যাটাস্ট্রফিক সাকসেস হোয়াই ফরেন ইম্পোজড রেজিম চেঞ্জ গোজ রং এই বইটিতে তিনি বলেছেন যে 1816 থেকে 2011 সালের মধ্যে প্রায় 120 বার বিদেশি হস্তক্ষেপে সরকার পরিবর্তন হয়েছে। এর মধ্যে 1905 থেকে 2026 সাল পর্যন্ত 120 বছরে এর 1/3 ঘটিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবশেষ ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা এই তালিকায় 36তম, অর্থাৎ এই সময়ের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র 36 বার বিভিন্ন দেশে সরকারের পরিবর্তন ঘটিয়েছে এবং অনেক দেশে একাধিকবার সরকার রেজিম চেঞ্জ করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এই পদ্ধতিগুলো ব্যবহার করেছে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী এই রেজিম চেঞ্জ করেছে, সেখানে সব জায়গায় কি তারা সফল হয়েছে? না, সব জায়গায় তারা সফল হতে পারেনি। অনেক জায়গায় সেগুলো ব্যাকফায়ার করেছে। আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে যে ভেনেজুয়েলাতেও তারা সফল হবে কি না, সেই আলোচনা এরই মধ্যে শুরু হয়ে গেছে। রাষ্ট্রবিজ্ঞানীরা বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনকে সংক্ষেপে বলেন ফার্ক বা ফরেন ইম্পোজড রেজিম চেঞ্জ। অধ্যাপক ডাউন্সের মতে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রায় 20টি দেশে যুক্তরাষ্ট্র বারবার হস্তক্ষেপ করেছে। 1954 সালে গুয়েতেমালার 3টি সরকারকে একে একে ক্ষমতাচ্যুত করার রেকর্ড রয়েছে ওয়াশিংটনের। এটি হলো তাদের একটা সাফল্যের কথা যে তারা এই রেজিম চেঞ্জ করে কি করেছে। কিন্তু অনেক দেশেই কিন্তু তারা ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছে এবং এখনও কিন্তু সেই পরিস্থিতির মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক জায়গাতেই যাচ্ছে। যেমন ইরাক যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ হচ্ছে একেবারে জলজ্যান্ত উদাহরণ। ইরাকে যেই সরকার পরিবর্তনের পর মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তথাকথিত যেই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে যেই পরিস্থিতি তৈরি করেছিল, তার প্রথম শিকার হয়েছিল উপসাগরীয় যুদ্ধে ইরাক। এই প্রাচীন একটি সভ্যতা, প্রথম দিককার একটি সভ্যতা, যে ইরাক তেল সমৃদ্ধ একটি দেশ, সেই দেশটাকে কিন্তু একেবারে সর্বহারা করে ফেলেছে, সর্বস্ব শেষ হয়ে গেছে ইরাকের। তো মার্কিন যুক্তরাষ্ট্র এখানে কিভাবে ফেল করলো? মার্কিন যুক্তরাষ্ট্র যেটি ভেবেছিল যে রেজিম চেঞ্জ করার পর সেখানে তারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবে, গণতন্ত্র তো প্রতিষ্ঠা হয়ই নাই, উল্টো সেখানে গৃহযুদ্ধ হয়েছে এবং সেই গৃহযুদ্ধে যে শিয়া সুন্নির যে দ্বন্দ্ব, সে যে গৃহযুদ্ধ, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং সেই হাজার হাজার মানুষ মারা যাওয়া মানুষদের মধ্যে বেশিরভাগই ছিল তরুণ এবং উঠতি বয়সী, যারা আসলে যাদের কাছে আসলে মূল স্বপ্ন থাকে রেজিম চেঞ্জের পরে, যারা মনে করেন যে তারা হয়তো রাষ্ট্রকে নির্মাণ করবেন, বিনির্মাণ করবেন, কিন্তু সেটি উল্টা ফলাফল হয়েছে। এই রাষ্ট্রবিজ্ঞানী যার কথা বললাম, তিনি বলছেন যে এই যে রেজিম চেঞ্জের পরে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে গৃহযুদ্ধ হয়। 10 বছরের মধ্যে সেখানে গৃহযুদ্ধ শুরু হয়। এটি একটা বড় অংশই এটি হয়েছে 10 বছরের মধ্যেই গৃহযুদ্ধ কেন শুরু হয়, তার দুটো কারণ তারা উল্লেখ করেছেন এই তার বইতে। একটি কারণ হচ্ছে যে সেখানে সেনাবাহিনীকে, সেই দেশের সেনাবাহিনীকে প্রথমত দুর্বল করে দেওয়া হয়, যাতে করে সার্বভৌমত্ব রক্ষার জন্য কোনো শক্তি না থাকে। এই জন্য প্রথমে সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া হয় এবং এই যে সেনাবাহিনী দুর্বল হয়ে যায়, তখন সেনাবাহিনী নিজেরাই কিন্তু গৃহযুদ্ধের একটা বড় উপাদান হয়ে যায় এবং তারা তখন গৃহযুদ্ধের যে অস্ত্র, সেটিকেই তারা বেছে নেয়। দ্বিতীয়ত হচ্ছে যে যাদেরকে সরকার হিসাবে বসানো হয়, ওই বিদেশি শক্তির এজেন্ট হিসেবে যাদেরকে সরকারে বসানো হয়, তাদের সাথে জনগণের ম্যাচ করে না, তাদের সাথে জনগণের দূরত্ব তৈরি হয়। অর্থাৎ জনগণের চাওয়া আর এই যে যারা তাদেরকে ক্ষমতায় বসায় তাদের যে চাওয়া, এই দুটো চাওয়া কখনো ম্যাচ করে না। ম্যাচ না করার ফলে জনগণের সাথে এদের দূরত্ব তৈরি হয় এবং জনগণের কাছে এই যেই সরকার থাকে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকে না। এই কারণে ওই যে তাদেরকে যে ক্ষমতায় বসানো হয় সেটি আর কার্যকর হয় না। ইরাকের ক্ষেত্রে এটি হয়েছে। আফগানিস্তানে 20 বছর ধরে যুদ্ধ করে শেষ পর্যন্ত
ট্রিলিয়ন ডলার খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সব ফেলে শেষ পর্যন্ত সেই তালেবান সরকারকে ক্ষমতায় ছেড়ে দিয়েই কিন্তু তারা একরকম পালিয়ে আফগানিস্তান থেকে চলে গেছে। তো এই যে পরিস্থিতিগুলো সৃষ্টি হচ্ছে, সেটি অনেকেই হয়তো বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরাট ক্ষমতা, মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কিছু করতে পারে, কিন্তু কিউবায় সেটি কিন্তু হয় নাই। এখন এই যে নতুন করে ভেনেজুয়েলায় যেটি ঘটছে, সেটিতেও এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলেই সেখানে যা চাইছে তা করতে পারবে। অনেক বিশেষজ্ঞ বলছেন যে বিষয়টা এত সহজ হবে না। এরই মধ্যে তার নমুনাও দেখা গেছে। যিনি মাদুরোর যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, যিনি এখন প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন, রদ্রিগেজ, তিনি কিন্তু বেশ জোরালোভাবে বলেছেন এবং তার যেই প্রেসিডেন্ট মাদুরোর যেই প্রত্যয় সেটা কিন্তু তিনি ব্যক্ত করছেন এবং সেখানকার জনগণকে তিনি উদ্বুদ্ধ করছেন যে কোনোভাবেই কোনো বিদেশি শাসন তারা মেনে নেবেন না এবং তাদের সম্পদ তারা বিদেশিদের হাতে তুলে দেবেন না, সে ব্যাপারে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এখন এটি তারা কতটুকু ম্যানেজ করতে পারেন সেটা একটা বড় বিষয়। তার জন্য কিন্তু তাদের যদি দেশের মানুষের মধ্যে সবার মধ্যে যদি ঐক্যতান থাকে, তারা যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ থাকেন, দেশের সাধারণ মানুষ যদি তাদের সম্পদ রক্ষার জন্য যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে কিন্তু এটি সম্ভব, যেটি এরই মধ্যে দেখা গেছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই ভেনেজুয়েলার বিষয়টা আরও একটু কঠিন হবে, কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভিতরেই কিন্তু বড় বড় বেশ প্রতিবাদ দেখা যাচ্ছে, বিশ্বের অন্যান্য বিভিন্ন দেশেও কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে ঘটনা যেটি ঘটেছে, এই যে কর্তৃত্ববাদ বা এই যে আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ কথা বলতে শুরু করেছে, প্রতিবাদ জানাতে শুরু করেছে। ইউরোপের অনেক দেশও কিন্তু এর মধ্যে বলেছে যে ভেনেজুয়েলায় যেই আগ্রাসন মার্কিন যুক্তরাষ্ট্র চালিয়েছে সেটির পক্ষে তারা থাকবেন না, তাদের পক্ষে অবস্থান নেবেন না, এরকম কথা কিন্তু এরই মধ্যে অনেকে বলে দিয়েছে অনেক দেশ। এবং চীন, রাশিয়া, এইসব দেশ তো বলছেই, উত্তর কোরিয়া, ইরান, তারাও কিন্তু এই যে ভেনেজুয়েলার ওপর যা হচ্ছে সেটিতে তারা কোনোভাবেই এটিকে উদ্বেগ তো জানিয়েছেনই। এখন এই উদ্বেগের পাশাপাশি তারা ভেনেজুয়েলার পক্ষে কোনো অবস্থান নেন কি না, কি ব্যবস্থা নেন, সেটি কিন্তু একটা বড় বিষয়। যদি এসব রাষ্ট্রগুলো আবার এক হয়ে ভেনেজুয়েলার পক্ষে দাঁড়িয়ে যায় এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলো যদি আগে থেকেই যেমন হুমকি দেওয়া হচ্ছে আরও দু একটি দেশে এই ধরনের পরিস্থিতি তৈরি করার জন্য, যেখানে কলম্বিয়া আছে, মেক্সিকো আছে, আরও এরকম দেশ আছে, তো সেই ক্ষেত্রে এইসব দেশগুলো যদি আগে থেকেই এই ভেনেজুয়েলার সাথে যুক্ত হয়, কিউবা এরই মধ্যে বলেছে প্রয়োজনে তারা তাদের জন্য রক্ত দিবে, সেটি তারা বলে দিয়েছে এর মধ্যে। ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশ তারা যদি একত্রিত হয়ে যায় এবং এটার বিরুদ্ধে সম্মিলিত কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে কিন্তু আমেরিকার জন্য এটি খুব সহজ হবে তা কিন্তু না। কারণ কোনো দেশের মানুষ যদি না চায়, নিজেরা যদি ঐক্যবদ্ধ হয়ে না চায়, তাহলে যতই আধুনিক অস্ত্র নিয়ে আপনি যুদ্ধ করেন, ওই দেশের সাথে পারা কিন্তু কঠিন। সেটি আফগানিস্তানে প্রমাণ হয়েছে। আর ইরাকে আপনারা কি গণতন্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র, সেটি তো বোঝাই যায়। তো এই যে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডাউন্সের যেই লেখা এবং তার যে বই, সেই বইটি থেকেই আরও বিস্তারিত হয়তো বলা যেত, কিন্তু এই খুব সংক্ষেপে করে যেটি বললে যে আসলে এই রেজিম চেঞ্জ হলেই যে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সেটি কিন্তু খুব সত্য নয়। এটি অনেক ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের এই ভেনেজুয়েলার বিরুদ্ধে যেই অবস্থান এবং যেইভাবে ভেনেজুয়েলাকে এক রকমের দখল করা, সেটি কোন দিকে যায় সেটি কিন্তু সময়ের সাথে সাথে আরও পরিষ্কার বোঝা যাবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।